নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। বায়োকেমিস্ট্রি লেকচার সিরিজে আজকে আমি আলোচনা করব ইলেকট্রন সংবহন তন্ত্র অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সম্বন্ধে। এর আগে রেসপিরেশন বা শ্বসনের আন্ডারে এর আগে আমি যথাক্রমে গ্লাইকোলাইসিস, পাইরুভেট অক্সিডেশন এবং ক্রেবস চক্র বা টিসিএস চক্র সম্বন্ধে আলোচনা করেছি। ওগুলো যখন আলোচনা করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে গ্লাইকোলাইসিস তথা পাইরুভেট অক্সিডেশন এবং ক্রেবস চক্রে শক্তি মলিকিউল হিসেবে এটিপি ছাড়াও এনএডিএইচ এবং এফএডিএইচ2 উৎপন্ন হয়। এই এনএডিএইচ এবং এফএডিএইচ2 যে উচ্চ শক্তি সম্পন্ন সেটাও আমি বলেছিলাম এখান থেকেই এটিপি তৈরি হয় কখন? ইলেকট্রন সংবহন তন্ত্রে। তাহলে আজকে আমরা দেখব ইলেকট্রন সংবহন তন্ত্র। এটা শ্বসনে কমপ্লিট অক্সিডেশনের লাস্ট স্টেপ। এই ইলেকট্রন সংবহন তন্ত্রের মাধ্যমে কি হয়? এই যে উচ্চ শক্তি সম্পন্ন এনএডিএইচ এবং এফএডিএইচ2 তৈরি হয়েছিল আগের স্টেপগুলোয়, সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে সেই ইলেকট্রনগুলো যায় কোথায়? অক্সিজেনে, যার ফলে অক্সিজেন কনভার্টেড হয়ে যায় জলে অর্থাৎ H2O, অর্থাৎ অক্সিজেন এই ইলেকট্রন পেয়ে রিডিউসড বা বিজারিত হয়ে তৈরি করে জল। ঠিক আছে, তাহলে আজকে আমরা ইলেকট্রন সংবহন তন্ত্র ভালো করে দেখে নিই। ইলেকট্রন সংবহন তন্ত্র কোথায় ঘটে? ইলেকট্রন সংবহন তন্ত্র ঘটে কোষের মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া আমরা জানি দুটো পর্দা দিয়ে ঘেরা, তাই তো? তাহলে মাইটোকন্ড্রিয়া হলো এরকম একটা দেখতে দ্বিপর্দা বেষ্টিত স্ট্রাকচার। ঠিক আছে, এরকম হলো মাইটোকন্ড্রিয়া দেখতে। এই মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দা বেষ্টিত মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে পর্দাটা অর্থাৎ ইনার মেমব্রেন বা আভ্যন্তরীণ পর্দা, এই পর্দার ওপরেই ঘটে ইলেকট্রন সংবহন তন্ত্র। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সংবহন তন্ত্র ঘটে কোষের মাইটোকন্ড্রিয়ার আভ্যন্তরীণ পর্দার ওপর, দ্বিপর্দা বেষ্টিত স্ট্রাকচারের আভ্যন্তরীণ পর্দার উপর ঘটে থাকে ইলেকট্রন সংবহন তন্ত্র। এই ইলেকট্রন সংবহন তন্ত্রে কি হয়? এনএডিএইচ আর এফএডিএইচ2 থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। এই এনএডিএইচ থেকে ইলেকট্রন বেরোনোটা হলো একটা তাপদায়ী বিক্রিয়া, দুটোই তাপদায়ী বিক্রিয়া। তাহলে ইলেকট্রন সংবহন তন্ত্রের ক্ষেত্রে এই এনএডিএইচ এবং এফএডিএইচ2 থেকে যে ইলেকট্রন বেরোয় এটা হলো তাপদায়ী বিক্রিয়া। যথাক্রমে এনএডিএইচ থেকে তাপদায়ী বিক্রিয়ায় কতটা তাপ বেরোয়? বেরোয় -52.6 কিলো ক্যালোরি পার মোল। যেখানে এফএডিএইচ2 থেকে যে তাপ বেরোয় সেটা হলো -43.14 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, এই কিলো ক্যালোরি পার মোল তাপটা কেন মাইনাসে বা নেগেটিভে দেওয়া আছে কেন? কারণ তাপদায়ী বিক্রিয়া যেহেতু তাপ বেরিয়ে যায়, তাপ বেরোলে সেটা মাইনাস দিয়ে আমরা চিহ্নিত করি। এটা যদি প্লাস হতো তার মানে এটা তাপগ্রাহী বিক্রিয়া বা এন্ডারগনিক হতো। এটা যেহেতু এক্সার্গনিক বা তাপদায়ী বিক্রিয়া, তাই এক্ষেত্রে মাইনাসে আমরা দেখছি। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সংবহন তন্ত্র কোথায় ঘটছে? কোষের মাইটোকন্ড্রিয়ার আভ্যন্তরীণ পর্দাতে ঘটছে এবং এক্ষেত্রে এনএডিএইচ আর এফএডিএইচ2 থেকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। এই ইলেকট্রনের প্রবাহিত হয়ে ইলেকট্রন শেষমেশ কোথায় যাচ্ছে? অক্সিজেনে, যার ফলে অক্সিজেন বিজারিত হয়ে তৈরি হচ্ছে জল। ঠিক আছে, এই উচ্চ শক্তি সম্পন্ন এনএডিএইচ আর এফএডিএইচ2 থেকে যখন ইলেকট্রন প্রবাহিত হয় তখন বেশ কিছুটা পরিমাণে প্রোটন পাওয়া যায়। আমরা প্রোটন বেরিয়ে যায়, কোথায় যায়? ইন্টারমেমব্রেন স্পেস, এই জায়গাটাকে, বা হচ্ছে পর্দা মধ্যবর্তী স্থান, একে আমরা ইংরেজিতে বলি ইন্টারমেমব্রেন স্পেস। এই ইন্টারমেমব্রেন স্পেসে যে প্রোটন বেরিয়ে যায়, প্রোটনকে ব্যবহার করেই পরে এটিপি বা শক্তি কণা তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রন সংবহন তন্ত্র ক্ষেত্রে ইলেকট্রনকে কারা প্রবাহ করে? এই ইলেকট্রনের প্রবাহকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ইলেকট্রন
বাহক। ঠিক আছে, এই ইলেকট্রন বাহকগুলো কি করে, ইলেকট্রন একটা স্তর থেকে আরেকটা স্তর পরপর পরপর নিয়ে যায়। এই ইলেকট্রন বাহকগুলো আবার বিভিন্ন প্রোটিন যুক্ত কমপ্লেক্স বা উৎসেচকের কমপ্লেক্সের মধ্যে থাকে। এরকম ভাবে ইলেকট্রন বাহকগুলো টোটাল 4 রকমের কমপ্লেক্স বা 4টে কমপ্লেক্সের মধ্যে সঞ্চিত থাকে। ঠিক আছে, এই 4টে কমপ্লেক্সের ক্ষেত্রে আসক্তি আছে। কিরকম, এই 4টে কমপ্লেক্স ইলেকট্রনের প্রতি আসক্তি দেখায়। প্রত্যেকটা কমপ্লেক্স তার আগের কমপ্লেক্সের থেকে বেশি আসক্তি দেখায়, যার ফলে ইলেকট্রনগুলো সবসময় একটি নির্দিষ্ট দিকেই বা একমুখী প্রবাহ হয় এবং এই একমুখী প্রবাহের মাধ্যমেই NADH বা FADH2 থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন অক্সিজেনে পৌঁছায়, যার ফলে অক্সিজেন থেকে জল তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমার ইলেকট্রন সংবহনতন্ত্রে যে 4টে কমপ্লেক্স বললাম সেই কমপ্লেক্সগুলো কি দেখে নি। ইলেকট্রন সংবহনতন্ত্রে 4টে উৎসেচক কমপ্লেক্স আছে। ঠিক আছে, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কমপ্লেক্স 1। এই কমপ্লেক্স 1 কে আমরা কি নামে জানি, নাম হলো NADH কোএনজাইম কিউ রিডাকটেজ or NADH ডিহাইড্রোজিনেস। তাহলে কমপ্লেক্স 1 এর নাম হলো NADH কোএনজাইম কিউ রিডাকটেজ বা NADH ডিহাইড্রোজিনেস। দ্বিতীয় উৎসেচকের নাম কি, দ্বিতীয় উৎসেচকের নাম হলো বা দ্বিতীয় কমপ্লেক্স কি, কমপ্লেক্স 2। কমপ্লেক্স 2 কে আমরা বলি সাকসিনেট কোএনজাইম কিউ রিডাকটেজ or সাকসিনেট ডিহাইড্রোজিনেস। ঠিক আছে, 3 নম্বর উৎসেচকের নাম কি, 3 নম্বর উৎসেচকের নাম হলো বা কমপ্লেক্স 3 হলো কোএনজাইম কিউ সাইটোক্রোম সি রিডাকটেজ। ঠিক আছে, আর লাস্ট বা 4 নম্বর এনজাইমটার নাম কি, 4 নম্বর হলো কমপ্লেক্স 4, যার নাম হলো সাইটোক্রোম সি অক্সিডেজ। ঠিক আছে, তাহলে 4টে উৎসেচক বা 4টে কমপ্লেক্স পেলাম। এই 4টে কমপ্লেক্সের মাধ্যমেই NADH এবং FADH2 থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে অক্সিজেনে পৌঁছয় এবং অক্সিজেন থেকে জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা ঘটে কোষের মাইটোকন্ড্রিয়ার আভ্যন্তরীণ পর্দা বা ইনার মেমব্রেনে এবং ইন্টার মেমব্রেন স্পেস আর এইদিকে ম্যাট্রিক্সকে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সকে ব্যবহার করে। ঠিক আছে, বেশ, তাহলে এবার আমরা পুরো বিক্রিয়াটা ছবি সাহায্যে দেখে নিই। এই যে 4টে কমপ্লেক্সের কথা আমি বললাম, এই কমপ্লেক্সগুলো আবার অনেক প্রস্থেটিক গ্রুপ নিয়ে থাকে, যথা ফ্ল্যাভিন, হিম বা আয়রন, এছাড়াও কি থাকে, কপার থাকে, আয়রন সালফার ক্লাস্টার থাকে। এই প্রস্থেটিক গ্রুপগুলোই জারিত বিজারিত হয় এবং এই জারণ বিজারণের মাধ্যমেই, চক্রাকার পদ্ধতিতে জারণ বিজারণের মাধ্যমেই ইলেকট্রনগুলো একটি কমপ্লেক্স থেকে আরেকটি কমপ্লেক্সে প্রবাহিত হয়। প্রস্থেটিক গ্রুপ কি, প্রস্থেটিক গ্রুপ হলো প্রোটিনের সাথে যে নন প্রোটিন পার্টটা লেগে থাকে এবং প্রোটিনের কাজ করার জন্য যেটা বাধ্যতামূলক অবস্থায় থাকে সেটাকেই আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। তাহলে এবার আমরা ছবির সাহায্যে দেখে নিই কিভাবে ইলেকট্রন সংবহন তন্ত্র সম্পন্ন হয়। ঠিক আছে, বেশ, এটা তাহলে কি, এটা হলো মাইটোকন্ড্রিয়ার
আভ্যন্তরীণ পর্দা, অর্থাৎ দুটো পর্দার মধ্যে যে ভেতরের পর্দা সেটাকে আমরা এখন আঁকছি। এটা হলো মাইটোকন্ড্রিয়ার আভ্যন্তরীণ পর্দা। ঠিক আছে, এগুলো হলো লিপিড বাইলেয়ার। আমরা কোষ পর্দা যখন পড়ব এরপর, তখন আমরা লিপিড বাইলেয়ার সম্বন্ধেও ভালো করে জানবো। এই যে মাথাগুলো অরেঞ্জ কালারে আঁকা হয়েছে, এগুলো হলো যথাক্রমে হাইড্রোফোবিক বা জল বিকর্ষী, এবং ভেতরের অংশ নীল যে অংশটা এটা হলো হাইড্রোফিলিক বা জল আকর্ষী। ঠিক আছে, তাহলে এটা হলো লিপিড বাইলেয়ার, যথা মাইটোকন্ড্রিয়ার আভ্যন্তরীণ পর্দা। এই লিপিড বাইলেয়ারের মধ্যেই ঢুকে আছে চারটে কমপ্লেক্স। কি? প্রথমটা হলো কমপ্লেক্স 1, এটা। তারপর হচ্ছে এখানে আছে কমপ্লেক্স 2, এটা হলো কমপ্লেক্স 2। এই কমপ্লেক্স 2 এর ঠিক উপরে মাঝখানে, অর্থাৎ পর্দার মাঝখানে আছে কোএনজাইম কিউ। ঠিক আছে, এটা হলো কোএনজাইম কিউ। কোএনজাইম কিউকে আমরা আরেকটা নামেও জানি ইউবিকুইনোন। ঠিক আছে, তাহলে এটা হলো কোএনজাইম কিউ বা ইউবিকুইনোন। এরপর থাকছে কমপ্লেক্স 3, তারপর থাকছে সাইটোক্রোম সি, এবং শেষে আবার থাকছে কমপ্লেক্স 4 বা C4। তাহলে এটা হলো কমপ্লেক্স 3। আমরা আগে নামগুলো জেনে নিয়েছি কমপ্লেক্স 1, 2 আর 3 এর। বেশ, তাহলে এবার আমরা কিভাবে বিক্রিয়া ঘটছে দেখে নিই। প্রথমে কাজ করে কমপ্লেক্স 1। কমপ্লেক্স 1 কখন কাজ করবে? কমপ্লেক্স 1 তখনই কাজ করবে যখন ইলেকট্রন সংবহনতন্ত্র NADH কে ব্যবহার করছে। তাহলে ক্রেবস চক্রে উৎপন্ন NADH, যেটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আছে, এটা হলো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। এটা কি? এটা হলো ইন্টারমেমব্রেন স্পেস, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার দুটি পর্দার মধ্যবর্তী অংশ ইন্টারমেমব্রেন স্পেস। আর এটা তো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, অর্থাৎ দুটি পর্দার মধ্যে ভেতরের পর্দাটি। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের উপর আছে কমপ্লেক্স 1, যেটা হলো একটা উৎসেচক। তাহলে কমপ্লেক্স 1 উৎসেচক কখন কাজ করবে? যখন NADH ব্যবহার করবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে যে ক্রেবস চক্রে উৎপন্ন হওয়া NADH ছিল, সেই NADH কে ব্যবহার করবে। আগে কি ছিল? NADH, সেটা জারিত হয়ে যাবে NAD+H+। আর এই দিকে দুটো ইলেকট্রন বা একজোড়া ইলেকট্রন এখানে ঢুকে যাবে। এই দুটো ইলেকট্রন কমপ্লেক্স 1 দিয়ে মধ্যে থাকা বিভিন্ন প্রস্থেটিক গ্রুপ, যথা ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড এবং আয়রন সালফার ক্লাস্টার, এগুলো জারিত বিজারিত হয়ে হয়ে শেষমেশ এই ইলেকট্রন এখান থেকে যাবে কোএনজাইম কিউতে। তাহলে কোএনজাইম কিউতে দুটো ইলেকট্রন চলে গেল। যেই দুটো ইলেকট্রন কোএনজাইম কিউতে চলে গেল, কোএনজাইম কিউ এবার বিজারিত হয়ে গেল। ইউবিকুইনোন, যেটা ছিল জারিত নাম, সেই জারিত ইউবিকুইনোন এখন হয়ে গেল বিজারিত বা KH2, কারণ দুটো ইলেকট্রন নিয়েছে, যার নাম হলো ইউবিকুইনল।
তাহলে ইউবিকুইনোন হয়ে গেল বিজারিত হয়ে ইউবিকুইনল। কিভাবে? NADH এর থেকে দুটো ইলেকট্রন নিয়ে। এই স্টেপে কি হয়, যখন কমপ্লেক্স 1 NADH কে জারিত করছে এবং দুটো ইলেকট্রনকে দান করছে কোএনজাইম কিউতে, তখন 4টে প্রোটন কণাকে সে পাম্প করে। কোথায়? ম্যাট্রিক্স থেকে ইন্টারমেমব্রেন স্পেসে 4টে প্রোটন কণাকে পাম্প করে, যার ফলে কি করে, এখানে একটা প্রোটনের গ্রেডিয়েন্ট তৈরি করে। মানে কি, দুদিকে প্রোটনের ব্যালেন্স পাল্টে গেল, এখানে 4টে প্রোটন এক্সট্রা চলে এলো। কি করে? ম্যাট্রিক্স থেকে 4টে প্রোটন ইন্টারমেমব্রেন স্পেসে চলে গেল। তাহলে আমি যদি প্রোটনের ক্যালকুলেশনটা খেয়াল রাখি, প্রোটন তাহলে NADH এর ক্ষেত্রে আর FADH2 এর ক্ষেত্রে আমি যদি আগে থেকে লিখে রাখি, যেটা আমার পরে কাজে লাগবে, কি দেখতে পাবো? NADH এর ক্ষেত্রে প্রথম স্টেপে কমপ্লেক্স 1 এ কি পেলাম? কমপ্লেক্স 1 2 3 4। কমপ্লেক্স 1 আমি কটা পেলাম? 4টে প্রোটন। ঠিক আছে, কমপ্লেক্স 1 এর পর তাহলে এখান থেকে চলে গেল কোএনজাইম কিউতে, বা QH2 হয়ে গেল, অর্থাৎ কোএনজাইম কিউ ইউবিকুইনন থেকে দুটো ইলেকট্রন নিয়ে হয়ে গেল ইউবিকুইনল। এটা হলো যদি NADH কাজ করে। এবার ধরো ইলেকট্রন সংবহন তন্ত্রে NADH এর বদলে ক্রেবস চক্রে উৎপন্ন হওয়া ম্যাট্রিক্সে থাকা FADH2 কাজ করছে। যদি FADH2 কাজ করে, তখন FADH2 এর জন্য কমপ্লেক্স 1 কাজ করে না, তার বদলে কে কাজ করবে? কমপ্লেক্স 2। কমপ্লেক্স 2 কি করে? একইভাবে FADH2 কে নিয়ে সেটাকে FAD প্লাসে কনভার্ট করে আর ইলেকট্রনটাকে পাঠিয়ে দেয়। কি করে? এক্ষেত্রেও ইলেকট্রনটা, দুটো ইলেকট্রন সে কাকে দেয়? সেই একইভাবে ইউবিকুইননকে। তাহলে যদি FADH2 কাজ করে, তাহলেও সেই দুটো ইলেকট্রনই যাচ্ছে কোথায়? যাচ্ছে QH2 তে, কিউতে বা ইউবিকুইননে, দিয়ে হয়ে যাচ্ছে ইউবিকুইনল। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেহেতু এই প্রোটিনটা শুধু পর্দার একটি দিকে অর্থাৎ ম্যাট্রিক্সের দিকেই অবস্থিত, এটা ট্রান্সমেমব্রেন প্রোটিনের মতো ইন্টারমেমব্রেন স্পেসের দিকে বেরিয়ে নেই, তাই এই স্টেপে বা কমপ্লেক্স 2 যখন FADH2 নিয়ে কাজ করে, তখন কিন্তু এরকম 4টে প্রোটনের মতো কোনো প্রোটন যায় না। তাহলে FADH2 কাজ করে কার ক্ষেত্রে? NADH কমপ্লেক্স 2 কখনোই ব্যবহার করবে না। NADH2 থাকলে কমপ্লেক্স 1 কাজ করবে, কমপ্লেক্স 2 করবে না। FADH2 থাকলে কমপ্লেক্স 2 কাজ করবে, কমপ্লেক্স 1 করবে না। তাহলে FADH2 এর ক্ষেত্রে আবার কি, কমপ্লেক্স 1 কাজ করছে না, কিন্তু কমপ্লেক্স 2 কাজ করলেও কোনো H+ যাচ্ছে না, অর্থাৎ 0H+। ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্রেই ইউবিকুইনন বা কোএনজাইম কিউ দুটো ইলেকট্রন নিয়ে এখন হয়ে গেছে ইউবিকুইনল বা বিজারিত ইউবিকুইনল। ঠিক আছে, এবার এখান থেকে ইলেকট্রনটা যাবে কোথায়? কমপ্লেক্স 3 তে। তাহলে এই ইলেকট্রন এবার যাবে কমপ্লেক্স 3 তে, দুটো ইলেকট্রন চলে এলো। যেই এখানে দুটো ইলেকট্রন চলে এলো কমপ্লেক্স 3 তে, তখন কমপ্লেক্স 3 আবার, অর্থাৎ কমপ্লেক্স 3 মানে কি ছিল? কোএনজাইম কিউ সাইটোক্রোম সি রিডাকটেস, এটা কি করবে? নিজে আবার বিজারিত হবে। তাহলে এর মধ্যে থাকা বিভিন্ন প্রস্থেটিক গ্রুপগুলো জারিত বিজারিত হওয়ার মাধ্যমে এই ইলেকট্রনকে এবার কমপ্লেক্স 3 থেকে চালনা করবে সাইটোক্রোম সি তে। তাহলে ইলেকট্রন প্রথমে আসবে কোএনজাইম কিউ থেকে কমপ্লেক্স 3, যেই কমপ্লেক্স 3 ইলেকট্রন নিয়ে নিল, ইউবিকুইনল আবার জারিত ইউবিকুইননে কনভার্ট হয়ে গেল, আগের দশায় ফিরে এলো, ইউবিকুইনন হয়ে গেল ইউবিকুইনন। কমপ্লেক্স 3 এই দুটো যে ইলেকট্রন পেল, এই দুটো ইলেকট্রন আবার বিভিন্ন জারণ বিজারণ স্টেপের মাধ্যমে চালনা করবে সাইটোক্রোম সি তে। এই দশাতেও ঠিক একইভাবে আবার 4টে H+ বা 4টে প্রোটন কণা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে ইন্টারমেমব্রেন স্পেসে যাবে। তাহলে এখানে আমি কি পাবো? যার ক্ষেত্রেই হোক NADH বা FADH2 ক্ষেত্রে কমপ্লেক্স 3 তে 4টে H+ যাচ্ছে। ঠিক আছে, এই সাইটোক্রোম সি যখন ইলেকট্রন নিল, তখন সাইটোক্রোম সি আবার কি হয়ে যাবে? বিজারিত হয়ে যাবে। সাইটোক্রোম সি কোথায় থাকে? সাইটোক্রোম সি থাকে কোষ পর্দার বা মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ কোষপর্দা বা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের বাহ্যিক দিকে বা আউটার সাইডে। এই যে আউটার সাইডে অর্থাৎ ইন্টারমেমব্রেন স্পেসের দিকে উপস্থিত আছে। এই সাইটোক্রোম সি হলো একটা হিমযুক্ত প্রোটিন।
হিম বা আয়রন যুক্ত প্রোটিন। ঠিক আছে, এখানে আরেকটা মনে রাখবে, এই যে কোএনজাইম কিউ ছিল, এই কোএনজাইম কিউ হলো একমাত্র কোনো ইলেকট্রন সংবহনতন্ত্রে কোনো পদার্থ যেটা প্রোটিন বিহীন প্রস্থেটিক গ্রুপ। ঠিক আছে, তাহলে এটা হলো প্রোটিন বিহীন প্রস্থেটিক গ্রুপ, অর্থাৎ কোএনজাইম কিউ কিন্তু একটা প্রোটিন বিহীন প্রস্থেটিক গ্রুপ। আর সেখানে সাইটোক্রোম সি কি, বা যে কোনো সাইটোক্রোমই হলো একটা হিমযুক্ত প্রোটিন। তাহলে সাইটোক্রোম সি যখন আবার কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রন নিল, তখন সাইটোক্রোম সি আবার কি হয়ে গেল, বিজারিত হয়ে গেল। সাইটোক্রোম সি যেই বিজারিত হলো, ইলেকট্রনটা ছেড়ে যাওয়ায় কমপ্লেক্স 3 কিন্তু আবার জারিত হয়ে গেছে, অর্থাৎ আগের দশায় ফিরে এসছে। এই আগের দশায় ফিরে আসলে 4টে প্রোটন সে আবার ম্যাট্রিক্স থেকে ইন্টার মেমব্রেন স্পেসে পৌঁছে দিল। এখন এই বিজারিত সাইটোক্রোম সি থেকে আবার ইলেকট্রনটা কোথায় যাবে, যাবে কমপ্লেক্স 4-এ। কমপ্লেক্স 4 এর নাম কি, কমপ্লেক্স 4 হলো সাইটোক্রোম সি অক্সিডেজ। এই সাইটোক্রোম সি অক্সিডেজ কি করে, এই সাইটোক্রোম সি থেকে দুটো ইলেকট্রন নিয়ে নেয়। নাম থেকে বেরাচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেজ, অর্থাৎ সাইটোক্রোম সি এর অক্সিডেশন করে, মানে সাইটোক্রোম সি থেকে যে ইলেকট্রন নিয়ে নিল, সাইটোক্রোম সি আবার জারিত হয়ে গেল, অর্থাৎ অক্সিডাইজড হয়ে আগের দশায় চলে এলো। এই ইলেকট্রনটা এবার কমপ্লেক্স 4 কি করে, অক্সিজেনে শেষমেশ দিয়ে দেয়। যেটাই বলছিলাম ইলেকট্রন সংবহনতন্ত্রের শেষে হয় কি হয়, এখানে ছিল দুটো H প্লাস প্লাস হাফ O2 ছিল, এখানে এই দুটো ইলেকট্রন আসায় কি হয়ে গেল, H2O বা জল তৈরি হয়ে গেল। তাহলে আমরা ইলেকট্রন সংবহনতন্ত্রের শেষে জল পেয়ে গেলাম। এই স্টেপে এছাড়াও কি হচ্ছে, কমপ্লেক্স 4 ঠিক এই সময় আরো দুটো প্রোটন কণা বা H প্লাসকে যথাক্রমে ম্যাট্রিক্স থেকে ইন্টার মেমব্রেন স্পেসে বা পর্দা মধ্যবর্তী স্থানে, দুটি মাইটোকন্ড্রিয়া দুটি পর্দার মধ্যবর্তী স্থানে পাঠিয়ে দিল। তাহলে এখানে আরো দুটো H প্লাস পেলাম। তাহলে এখানে 4 নম্বর কমপ্লেক্সে কি 2H প্লাস, এখানেও 2H প্লাস। ঠিক আছে, তাহলে আমি আলটিমেটলি কি পেলাম, ইলেকট্রন সংবহন তন্ত্রের শেষে উচ্চ শক্তি সম্পন্ন NADH বা FADH2 কে বিভিন্ন এনজাইম কমপ্লেক্সের মাধ্যমে ইলেকট্রনের প্রবাহ করে অক্সিজেনে নিয়ে যাওয়া হয়, যার ফলে অক্সিজেন বিজারিত হয়ে জল উৎপন্ন হয়। এবং উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো যখন প্রবাহিত হচ্ছে, তখন তার শক্তি কমতে থাকে এবং সাথে সাথে প্রোটন পাম্প করতে থাকে ফ্রম ম্যাট্রিক্স টু ইন্টারমেমব্রেন স্পেস। এই যে প্রোটন কণাগুলো পাম্পিং হলো, এই প্রোটন কণাগুলো ইন্টারমেমব্রেন স্পেসের দিকে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে। ঠিক আছে, প্রোটন বা H প্লাসের একটা গ্রেডিয়েন্ট তৈরি করে। এই প্রোটন গ্রেডিয়েন্টকে ব্যবহার করেই এরপর 5 নম্বর কমপ্লেক্স, যেটা ইলেকট্রন সংবহনতন্ত্রের পার্ট নয়, আলাদা একটা কমপ্লেক্স একটু পাশে থাকে, 5 নম্বর কমপ্লেক্স যার নাম ATP সিনথেস কি তৈরি করবে, ATP বানাবে। এই যে আমি আগে বলেছিলাম গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্রে যে এই NADH আর FADH2 থেকে আমি ATP পাই, এই ATPটা আমি পাবো এবার এই 5 নম্বর কমপ্লেক্স যথা ATP সিনথেসের মাধ্যমে, যারা এই প্রোটন গ্রেডিয়েন্টটাকে ব্যবহার করে ATP বানাবে। এই ATP সিনথেস কিভাবে এই প্রোটন গ্রেডিয়েন্টকে ব্যবহার করে ATP বানায়, সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। তাহলে এখানে আমি কি পেলাম, ইলেকট্রন সংবহন তন্ত্রে আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা কমপ্লেক্স তার আগের কমপ্লেক্সের চেয়ে বেশি ইলেকট্রনের প্রতি আসক্তি দেখায়, অর্থাৎ কমপ্লেক্স 3 কমপ্লেক্স 1 বা 2 এর চেয়ে বেশি আসক্তি, কমপ্লেক্স 4 কমপ্লেক্স 3 এর চেয়ে বেশি আসক্তি। তাই ইলেকট্রনগুলো একমুখেই যায়, অর্থাৎ 1 বা 2 থেকে 3, 3 থেকে 4 এ যায়। একমুখী ইলেকট্রন প্রবাহের মাধ্যমে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন অক্সিজেনের সাথে শেষমেশ মিলিত হয়ে জল তৈরি করে, প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে। এই প্রোটন গ্রেডিয়েন্টকে ব্যবহার করেই পরে ATP সিনথেস ATP বানাবে। তাহলে NADH থেকে আমি কটা প্রোটন পেলাম, টোটাল 4 প্লাস 4 প্লাস 2, অর্থাৎ 10টা NH প্লাস পেলাম। আর FADH2 থেকে কটা পেলাম, 0 প্লাস 4 প্লাস 2, অর্থাৎ 6টা H প্লাস পেলাম।
তাহলে NADH থেকে বেশি H+ পাচ্ছি, FADH2 থেকে কম H+ পাচ্ছি। এই যে 10টা 6টা H+ পেলাম, এটা থেকে কিভাবে ATP তৈরি হবে সেটাই আমি পরের দিন আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে, এবং নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবে, আর নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে যাতে রেগুলার আপডেটস পাওয়া যায়। ধন্যবাদ।